ঢলের তোড়ে ফেনীতে ৩টি বাঁধের ১৫টি স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত। নোয়াখালীতে তলিয়েছে সড়ক, ঘরবাড়ি, প্রস্তুত আশ্রয়কেন্দ্র। বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। টানা বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে ১৫টির মধ্যে ঐক্য মাত্র ৭টিতে। জুলাইয়েই জাতীয় সনদ তৈরির আশা কমিশনের। মার্কিন শুল্ক আরোপে বাংলাদেশি রফতানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ। শর্তের বিষয়ে সতর্কতার পরামর্শ। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল, আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মী নিয়োগ শুরু। পূর্ণাঙ্গ সুবিধা পেতে লাগবে ১.৫ বছর। চালু হলে যানজট নিরসনের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। রাজধানী সহ সারা দেশে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। ফেনীতে ভারী বর্ষণ এবং উজানের ঢলে ৩টি নদীর বাঁধ ভেঙে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় ফেনীতে ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। আর উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১৫টি স্থান ভেঙে গেছে। হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। অনেকে ঘর বাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। জেলা প্রশাসক জানান, ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এদিকে ২ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত নোয়াখালীর জনজীবন। সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই ৪ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে গত ২৪ ঘন্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২০৮ মিলিমিটার। ফসলের অবস্থা খুবই খারাপ, গরু গেছে, মাছ গেছে, আমরা ধান গেছে গা সব। আমাদের বাড়িঘর, পুকুর, গাছপালা গ্রামকে গ্রাম তলিয়ে গেছে। আমরা এখন পানিতে বাঁচতেছি, বাড়িঘর সব ক্ষয় করতেছি, রান্না বান্না খাইতে চলতেছে না। সামান্য বৃষ্টিপাত হলে আমাদের এখানে জনজীবন বিপন্ন হয়ে যায়। অবৈধ দখলদার যারা, ওদের দখলদারির জন্য এরপরে জলাবদ্ধতার আরেকটা কারণ হচ্ছে পরিকল্পিত নগরায়নের ব্যবস্থাগুলো নাই। ঢাকা, খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এবং বিগত ২৪ ঘন্টায় আপনার ফেনী শহরে সর্বোচ্চ ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার আতাউর কাউসার। ফেনীতে আতিয়ার সজল এবং নোয়াখালীতে সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, জুলাই হলো বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল মাস। তো তার ব্যতিক্রম এবারও ঘটেনি। জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত বাংলাদেশে হয়েছে এবং গত সোমবার রাত থেকে রাজধানীতে বেশ বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই রাজধানীতে আমরা দেখেছি এবং গত রাত থেকে এখন পর্যন্ত প্রায় বিরামহীন বৃষ্টি হচ্ছে রাজধানীতে, এমনটিও আমরা দেখেছি। তো রাজধানীর এই আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আমরা এসেছিলাম, সেখানে আবহাওয়াবিদ আমাদের জানিয়েছেন গত ২৪ ঘন্টায় রাজধানীতে ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই যে বিরামহীন বৃষ্টি, এই বিরামহীন বৃষ্টির কারণে রাজধানীবাসী যথেষ্ট ভোগান্তির শিকার হয়েছে, এমনটিও আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে খোঁজ খবর নিয়ে দেখেছি। এবং খেটে খাওয়া যে মানুষ, যাদের আসলে ঘর থেকে বের না হলেই নয়, ঘর থেকে বের না হলে যাদের জীবিকা একেবারেই বন্ধ হয়ে যায়, তারা এই বৃষ্টির মধ্যেও বাধ্য হয়েছেন তাদের জীবিকার তাগিদে বের হতে। এবং অফিসগামী যে মানুষ সকালবেলা আমরা দেখেছি, তারা বৃষ্টি মাথায় নিয়েই তাদের অফিসের উদ্দেশ্যে ছুটেছেন। বাসা থেকে অনেকে বের হয়েছেন, কেউ কেউ যখন বের হয়েছেন তখন হালকা বিরাম বৃষ্টি দিয়েছিল, যার প্রেক্ষিতে অনেকেই হয়তো ভেবেছেন যে ছাতি না নিলেও চলবে, ছাতি ছাড়া তারা বের হয়েছিলেন। তার প্রেক্ষিতে পরবর্তীতে যখন আবার বৃষ্টি শুরু হয় তখন বিশেষভাবে তারা ভোগান্তির শিকার হয়েছেন। এবং আমরা খেটে খাওয়া যে মানুষজনের কথা বলছি, যারা রিক্সা চালক আছেন, আমরা দেখেছি যে রিক্সা চালকরা তাদের ভাড়ার জন্য অপেক্ষা করছেন, বৃষ্টিতে ভিজে তাদের যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমন দৃশ্য আমাদের চোখে পড়েছে। এবং বিশেষভাবে বলতে চাই যে রাজধানীতে ফুটপাতে বেশ কিছু দোকানপাট আছে, সেই দোকানপাটগুলো আমরা দেখেছি সকাল থেকেই বন্ধ হয়ে আছে বৃষ্টির কারণে। সেই দোকানগুলো কোনোভাবেই তারা আর খুলতে পারেননি। তো এই মুহূর্তে আমি যেমনটি বলছিলাম আবহাওয়া অধিদপ্তরে আছি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আমাদের জানিয়েছেন দেশে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে ৩৯৯ মিলিমিটার। কাজেই সেখানকার খবর জানতে আমাদের সহকর্মী আতিয়ার সজল আছেন, তার কাছে যেতে চাই। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ফেনীর
যে ফুলগাজী উপজেলা রয়েছে সেই ফুলগাজী উপজেলার শ্রীপুর নামক যে পূর্বকোনা নামক স্থানে গতকাল রাতেই যে মুহুরী নদীর বাঁধ ভেঙেছে, সেই ভাঙা বাঁধ দিয়ে কিভাবে লোকালয়ে হু হু করে পানি ঢুকছে। শুধু এই ভাঙনটি নয়, ফেনীর পরশুরাম, ফুলগাজীতে, ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনি এই 3 নদীর দুতীরে যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধের গতকাল রাত থেকেই মূলত ভাঙন শুরু হয়। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে তাদের 15টি স্থানে ভেঙেছে এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছেন এর ফলে প্রায় 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এ সকল প্লাবিত বা বন্যা কবলিত লোকদের জন্য এ সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রায় 132টি আশ্রয়কেন্দ্র, যদিও সেখানে কিছু সংখ্যক লোক যাচ্ছে। এবং এই যে দুর্যোগ দেখছেন এবং আলী আশরাফ নামে এক লোক এই যে বেড়িবাঁধের গোড়ায় তার সেমি পাকা বাড়ি পুরোটা ভেঙে গিয়েছে। তিনি যেটা জানিয়েছেন যখন হুট করে বাঁধটি ভেঙে পানি ঢোকানোর মালামাল সব কিছু নিয়ে বেরোতে পারে কোনো মতো জীবনটা নিয়ে তারা বেরিয়ে গিয়েছেন এবং তাদের এই ঘরের খাটটি পর্যন্ত শোয়ার হঠাৎ করে ভাসিয়ে নিয়ে চলে গেছে, ভেঙে গেছে ঘরটি। এরকম বাঁধের গোড়ায় যে সকল বাসিন্দারা রয়েছেন তারা চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই চরম দুর্ভোগে তাদের দিনটি কাটছে। বৃষ্টি এখনও পড়ছে। আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে গত 48 ঘন্টায় ফেনীতে প্রায় 549 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এবং এই যে অনবরত বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, মুহুরীর পানি বর্তমানে বিপদসীমার প্রায় 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 4 ঘন্টায় কিন্তু মাত্র 18 মিলিমিটার যে 18 মিলিমিটার বৃষ্টি যে সেন্টিমিটার পানি কমেছে। যদিও পানি কমে কিন্তু পানির যে স্রোত বা ভারত থেকে আসা পানির যে প্রবাহ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। হু করে লোকালয়ে যে পানিগুলো ঢুকছে সেগুলো কিন্তু ফেনীর যে ফুলগাজী, পরশুরাম সহ এ সকল পানি গড়িয়ে আস্তে আস্তে নিম্নাঞ্চল যে প্লানগুলো রয়েছে যে প্লাবন হচ্ছে, প্লাবিত হবে। মনে করেন যে এগুলো সদর, ছাগলনাইয়া থেকে শুরু করে তারা কিন্তু এসব এলাকায় ধীরে ধীরে সকল পানি প্লাবিত হবে। গত 24-এর বন্যায় কিন্তু এমন বাঁধ ভেঙে কিন্তু লোকালয় প্লাবিত হয়ে পুরো জেলা প্লাবিত হয়েছিল। শুধু এই ফেনী জেলায় নয়, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হয়েছিল আশেপাশের জেলাগুলো। এখন জেলা প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে তারা সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে এখানকার যে ফায়ার সার্ভিস, উপজেলা, জেলা প্রশাসন সবাই মিলে কিন্তু একটা বন্যার যে ডামাডোল বাড়ছে সেটা কিন্তু মোকাবেলায় তারা কিছুটা প্রস্তুতি নিচ্ছে। আমরা এখন নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি তা জানতে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। ধন্যবাদ আতিয়া সজল। আমি এক মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর সার্কিট হাউস রোডে। গত 2 দিনের এখানে প্রবল বর্ষণে নোয়াখালীতে 208 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার পানি সম্পদ বিভাগ জানিয়েছেন যে গত 24 ঘন্টায় এখানে 17 সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়েছে। এখানে বিপদসীমা থেকে আর মাত্র 1 সেন্টিমিটার বাকি রয়েছে। এই বৃষ্টির অনবরত বৃষ্টির কারণে নোয়াখালী শহরের যে সকল রাস্তা, বিশেষ করে সার্কিট হাউস রোড, জেলা পরিষদের কার্যালয়, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর এবং বালুর মাঠ সহ প্রতিটি এলাকাতে এখন অনবরত পানির কারণে মানুষ স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। নোয়াখালীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গত 2 দিনের জন্য এই স্কুলগুলো বন্ধ দিলেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ না দেওয়ায় ছাত্রছাত্রীরা তারা তাদের পরীক্ষা অংশগ্রহণে অনেক ব্যাঘাত করতে হচ্ছে। এছাড়া নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে আজ সকাল 11টা থেকে দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিং চলছে। কিভাবে এই দুর্যোগ মোকাবিলা করবে এখন পর্যন্ত মিটিং চলছে, যার কারণে মিটিংয়ের সর্বশেষ কোনো তথ্য আমরা এখনো পাইনি। তো এই মূলত গত বছর যে বন্যা স্মরণকালে ভয়াবহ বন্যা হয়েছে নোয়াখালীতে, সেই বন্যার ধারাবাহিকতায় এবারের এই বৃষ্টি, অনবরত বৃষ্টির কারণে নোয়াখালীতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে এটি গতবারের বন্যাকেও হার মানাবে বলে অনেকে জানিয়েছেন। বিশেষ করে নোয়াখালীর যে খালগুলো আছে সেই খালগুলো অবৈধ দখলদাররা তাদের দখলে রয়েছে। জেলা প্রশাসন বহু চেষ্টা করেও এই খালগুলো তারা উত্থান করতে পারে। জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা তাদের প্রয়োজনীয় অর্থ না থাকার কারণে তারা খালগুলো উচ্ছেদ করতে পারছে না। এই ছিল নোয়াখালী জেলা শহর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সারা দেশে ঝরছে অঝরে বৃষ্টি, এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সারা দেশ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সহকর্মীরা যুক্ত হয়ে সে খবরাখবরি জানাচ্ছিলেন। বিবিসির যাচাই করা জুলাইয়ের শেখ হাসিনার মরণাস্ত্র ব্যবহারের নির্দেশের অডিও বিচার কাজে স্বচ্ছতা বাড়াবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। দেশের তদন্ত সংস্থা CIDO এর ফরেনসিক টেস্টে সত্যতা পেয়েছে বলে জানান তিনি।
টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। 24 সালে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, এটা প্রমাণ করার দরকার নাই, এটা জুডিশিয়াল নোটিস, এটা কমন নলেজ, এটা সবাই জানে। এবং যেসব ঘটনা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আনডিসপিউটেড সেগুলা আমাদের প্রমাণ করার দরকার হয় না। তারপরেও তার সকল প্রমাণ আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। যদি চার্জ ফ্রেম হয় আমরা সেটা সাক্ষ্যের মাধ্যমে ট্রাইব্যুনালে উপস্থাপন করব। বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গায় চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, জাতীয় নাগরিক পার্টির জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা আজ নবম দিনে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছেন এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। সকালে আমরা চুয়াডাঙ্গা জেলার হাটবোয়ালি মোড় এলাকায় এখানে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের জন্য আসলে এখানে স্থানীয় মানুষ অপেক্ষা করছেন। সড়কের দুই পাশে আসলে এখানে তারা অপেক্ষা করছেন এবং প্রত্যেকে কিন্তু এখানে যারা রয়েছেন স্থানীয় যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে এনসিপির নামে আসলে স্লোগান দিচ্ছেন এবং তাদের জন্য অপেক্ষা করছেন। আমরা যেটা জানি যে এই গতকাল মেহেরপুর এবং কুষ্টিয়ায় তারা এই পদযাত্রা করেছেন এবং আজকে এই চুয়াডাঙ্গা শেষ করে ঝিনাইদহে তাদের পদযাত্রা করার কথা রয়েছে। সেখানে স্থানীয় নেতৃবৃন্দর সাথে সাথে কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং তারা তাদের বক্তব্যে কিন্তু বারবার বিচার, স্বৈরাচারের সময়কার বিচার এবং নির্বাচনের আগে সংস্কারের কথা বারবার বলছেন। একই সঙ্গে যে জুলাই সনদ সেটির কথা বলছেন এবং সেটি নির্বাচনের আগে কার্যকরের কথা বলছেন। প্রতিটি সভায় আমরা দেখেছি যারা নেতৃবৃন্দ রয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলম বা অন্য যারা রয়েছেন তারা কিন্তু প্রতিটি পথসভায় তাদের যে বক্তব্য সেগুলো আসলে তুলে ধরছেন এবং তারা আসলে বলছেন যে এই যে পদযাত্রা, এই পদযাত্রার মাধ্যমে তারা আসলে 32 দেশের 64 জেলায় কিন্তু আসলে এই পদযাত্রা করবেন এবং একই সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে তাদের যে বক্তব্য, তাদের যে বার্তা সেটি আসলে পৌঁছে দিতে চান। তো আমার কাছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা তার সবশেষ খবর। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবেল। আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। আমার একটা কথার উত্তর দেন, আমি এই কথাগুলোর উত্তর কতবার দিয়েছি। দিন আগে আমি প্রেস কনফারেন্স করেছি, তারপর এই প্রশ্ন করার কোনো মানে হয় না, তাই না? একটা কথা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি। বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রে। সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস, এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই করবে। আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে বক্তব্য রাখছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সময় সংবাদ আরও থাকছে। কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এ নিয়ে মৃত্যু 2, এখনও খোঁজ মেলেনি একজনের। দফায় দফায় আলোচনার পরও মৌলিক বিষয় সংস্কারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয়ে আলোচনায় শর্ত সাপেক্ষে ঐক্যমত্যেও তৈরি হয়েছে 7টিতে। ঐকমত্য কমিশনের আশা, সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।
প্রথম ধাপে ঐক্য হয়নি এমন সব প্রস্তাব নিয়ে গত ৩ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। বিষয়ভিত্তিক সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে ২০টির মতো মৌলিক ইস্যুতে। এখন পর্যন্ত 10 দিনে আলোচনা হয়েছে মোটা দাগে 15টি বিষয়ে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন, এই 7টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এনসিসি বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতির মতো মৌলিক বিষয়ে এখনও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এছাড়া নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও রয়েছে মতভিন্নতা। যদি অব্যাহত থাকে এ অবস্থায় অমীমাংসিত এইসব বিষয়ের ভবিষ্যৎ কি? অবশ্য এখনো আলোচনাতেই আস্থা রাখতে চায় ঐকমত্য কমিশন। আলাপ আলোচনার একটা কৌশল হতে পারে যেগুলো সহজে একমত হওয়া যায়, সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছে তারপরে অপেক্ষাকৃত দুরূহ যেগুলো যেখানে মতদ্বৈততা ব্যাপক সেগুলোতে পরবর্তীতে আরও আলোচনা হবে, আলোচনাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। তবে এরপরও যদি এক জায়গায় আসা না যায় তখন কি হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো দিয়ে সনদ ঘোষণা করে দাও, আর যেগুলো হলো না ভোট হওয়ার পরে তারা যদি মেজরিটি পায় পার্লামেন্টে যে পাস করবে, পাস করে আইন করবে, অসুবিধা কি আছে? যদি কোনোভাবে সলিউশন না হয় সেক্ষেত্রে এটা পরের সংসদের উপর না দিয়ে বরঞ্চ সংস্কারের ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচনটা করতে হবে। যদি কোনোভাবেই কিছু না হয় মৌলিক বিষয়ে, তো তাহলে তো হাসিনার যুগের সিস্টেম রেখে তো এখানে নির্বাচন করা ডিফিকাল্ট হবে, এবং সেজন্য আমরা গণভোটের কথাই বলছি। কমিশন অবশ্য আশা করে ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ তৈরি সম্ভব। সনদ বাস্তবায়নে 6টি বিকল্পের সুপারিশ থাকলেও তা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাই কমিশন। আমাদের এখনো টার্গেট যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করা। কীভাবে এগুলো বাস্তবায়িত হবে, গণভোটের মাধ্যমে কিংবা যে গণপরিষদ, সেগুলো পরে সিদ্ধান্ত হবে। তো এই ধরনের 6টা আমরা বিকল্প কথা বলেছিলাম। তো আমরা ঐক্যমত্যে পৌঁছার পর সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি যে একমত হতে পারব। কমিশন বলছে মৌলিক বিষয়ে সংস্কারের জন্য ছাড় দিতে হবে সব পক্ষকেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রফতানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা, এমন শঙ্কা রফতানিকারকদের। তবে শুল্কভার কমাতে মার্কিন শর্ত মেনে নেওয়ার আগে সরকারকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। এদিকে অর্থনীতিবিদরা বলছেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইনের চাপে যেন পড়তে না হয় তা মাথায় রেখেই এগিয়ে নিতে হবে আলোচনা। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এর তথ্য 2024 সালে দেশটিতে $840 কোটি রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $220 কোটি পণ্য ও সেবা। বাংলাদেশের দিক থেকে $600 কোটি বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে 1 আগস্ট থেকে 35% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। উদ্যোক্তারা বলছেন মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাত। নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটেড শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিকভাবে কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই, তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে, কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এর আগে গেল 2 এপ্রিল 37% শুল্ক আরোপ করার এক সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে 3 মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
আজ শুরু হচ্ছে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতরের আমন্ত্রণে আগামী 11 জুলাই পর্যন্ত চলবে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 14টি দেশের নেতাদের উদ্দেশ্যে পাঠানো চিঠির প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশই প্রথম দেশ হিসেবে এই আলোচনায় অংশ নিচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেবেন। আর ভার্চুয়ালি অংশ নেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এর আগে প্রথম দফায় আলোচনার পর গেল 27 জুন দুই দেশই তা ফলপ্রসূ বলে জানিয়েছিল। সময় সংবাদে আরও থাকছে। এবার বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। নদীর পানিতে ভেসে গেল ঘরবাড়ি। বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 111, এখনও নিখোঁজ 1.5 শতাধিক। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একই বাসের 2 শিক্ষার্থী উদ্ধার হলো, এখনও নিখোঁজ রয়েছেন একজন। ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী কক্সবাজার ঘুরতে আসেন। মঙ্গলবার হিমছড়ি সৈকতে 3 জন গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড কর্মীরা সাদমান রহমান শাবাবের মরদেহ উদ্ধার করেন। আজ উদ্ধার হলো আরও একজনের মরদেহ। নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী এবং আমলাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। গ্রেফতার দেখানো হয় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, পলক দীপুমণি, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সালমান এফ রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হোসেনকে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার অভিযোগ আনেন। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢলের তোড়ে ফেনীতে 3টি বাঁধের 15টি স্থানে ভাঙন, প্লাবিত 30 গ্রাম। নোয়াখালীতে তলিয়েছে সড়ক, ঘরবাড়ি, প্রস্তুত আশ্রয়কেন্দ্র, বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। এবং টানা বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্য মাত্র 7টিতে। জুলাইয়েই জাতীয় সনদ তৈরির আশা কমিশনের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।